আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ক দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি রয়েছে তার উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। ইতিমধ্যে প্রথম অ্যাসাইনমেন্টটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যারা পূর্ববর্তী সকল অ্যাসাইনমেন্ট এখনও করোনি, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাসাইনমেন্টগুলো ইজিলি করে ফেলতে পারবে। তো তাহলে চলো প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। এখানে দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় কোড হচ্ছে 152। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, অর্থের সময় মূল্য। প্রশ্নটি হচ্ছে, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্যের ভূমিকা নিরূপণ করো। ধাপ বা সংকেতগুলো দেখো। উদাহরণসহ অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা দিতে হবে। উদাহরণসহ অর্থের ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো, একটি সমস্যা আছে। একজন চাকরিজীবী জমি বিক্রয় করে 10 লক্ষ টাকা পেলেন। তিনি 5 বছরের জন্য টাকাগুলো দুইটি ব্যাংকে রাখতে চান। একটি ব্যাংকে 6 লক্ষ টাকা এবং অন্য ব্যাংকে 4 লক্ষ টাকা রাখবেন। এজন্য এক্স ও ওয়াই দুটি ব্যাংকে যোগাযোগ করলে এক্স ব্যাংক 9% চক্রবৃদ্ধি মুনাফা এবং ওয়াই ব্যাংক 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। এমত অবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে যৌক্তিক পরামর্শ দিতে হবে। তো এই ছিল তোমাদের প্রশ্নগুলো। এখন হচ্ছে আমরা উত্তরপত্রে চলে যাব। শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্যের ভূমিকা নিরূপণ। প্রথমে হচ্ছে অর্থের সময় মূল্যের একটা ধারণা দিতে হবে। ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়, অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময় মূল্য ধারণা। অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। মনে করি আমি আমার বন্ধুর কাছে 100 টাকা পাই। এমত অবস্থায় সে বলল 100 টাকা এখন না পরিশোধ করে সে 1 বছর পর পরিশোধ করবে। অর্থের সময় মূল্য বলে যে এখনকার 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা কখনোই সমান মূল্য বহন করবে না। ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ, অর্থাৎ আমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখি, তবে আগামী বছর ব্যাংক আমাকে 110 টাকা দেবে। সুতরাং এখনকার 100 টাকা এবং আগামী বছরের 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য কিন্তু বহন করে। তারপর দেখো কি রয়েছে, অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। বর্তমান মূল্য জানা থাকলে 1 নং সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য বের করা যায়। ভবিষ্যৎ মূল্য হচ্ছে এফভি সমান বর্তমান মূল্য 1 প্লাস সুদের হার, পাওয়ার হচ্ছে বাৎসরিক মেয়াদ। এটা হচ্ছে তোমাদের সূত্র 1। এখানে এফভি হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে বর্তমানের 100 টাকা 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য হচ্ছে 100 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10, পাওয়ার হচ্ছে 1, তার সমান হচ্ছে 100 পূরণ 1.10 সমান হচ্ছে 110 টাকা। বর্তমানের 100 টাকা 2 বছর পরের ভবিষ্যৎ মূল্য হচ্ছে 100 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 হোল স্কোয়ার সমান হচ্ছে 100 গুণ 1.21 সমান হচ্ছে 121 টাকা। ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপরিউক্ত উদাহরণে যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এখানে লক্ষণীয় যে 1 বছর পরে 110 টাকা ভবিষ্যৎ মূল্যের মধ্যে আসল 100 টাকা ও সুদ 10% হারে 10 টাকা। একইভাবে দ্বিতীয় বছর আরও 10 টাকা সুদ হলে দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হওয়া উচিত 120 টাকা, কিন্তু দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হয়েছে 121 টাকা। এর কারণ দ্বিতীয় বছরের শুরুতে আসল ধরা হয় 100 টাকা, 100 টাকা ধরা হয় না, সেখানে আসল ধরা হয় হচ্ছে 110 টাকা, ঠিক আছে। এবং তাতে করে দ্বিতীয় বছরে 10% হারে সুদ হয় 11 টাকা। তাহলে 100 আর 10 মিলে প্রথমে ছিল 110, তারপর হচ্ছে 11 যোগ হলো, তাহলে হলো 121, 120 কিন্তু না। এভাবে প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি।
চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়, কিন্তু সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। পরবর্তী ধাপটি হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ ও বছরে একাধিক চক্রবৃদ্ধিকরণ করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। কখনো কখনো বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হতে পারে, যেমন ব্যাংকে টাকা রাখলে মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ বছরে 12 বার চক্রবৃদ্ধি হয়। সেক্ষেত্রে সূত্রটিতে দুটি পরিবর্তন করতে হবে। বছরে যদি 12 বার চক্রবৃদ্ধি হয় তাহলে প্রথমত সুদের হারকে 12 দিয়ে ভাগ করতে হবে এবং দ্বিতীয়ত মেয়াদকেও 12 দিয়ে গুণ করতে হবে। একটি উদাহরণের মাধ্যমে সূত্রটির প্রয়োগ দেখানো হলো। শিক্ষার্থীরা, তারপর হচ্ছে তোমরা তোমাদের বইয়ের উদাহরণ 3-এ চলে যাবে। তোমরা হচ্ছে খাতা যখন লিখবে শুধু উদাহরণ লিখবে, উদাহরণ 3 কিন্তু লিখবে না, ঠিক আছে? প্রশ্নটা লিখে নেবে, যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে, তবে 1 বছর পর তুমি কত টাকা পাবে? এর সমাধানের জন্য তোমাকে নিচের সূত্রটি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সূত্র নাম্বার 3। সূত্রটি কি দেখো, এফ ভি বা ফিউচার ভ্যালু সমান হচ্ছে পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ আই ডিভাইডেড বাই এম, পাওয়ার হচ্ছে এম মাল্টিপ্লাই এম। এখানে দেখো বর্তমান মূল্য পিভি হচ্ছে 100 টাকা, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। সুদের হার আই হচ্ছে 10%, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম হচ্ছে 12, বছরের সংখ্যা এন হচ্ছে 1 বছর, ভবিষ্যৎ মূল্য এফপি হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে সূত্রের যে মান 3 নম্বর সূত্র যে দেখলাম আমরা, সেই সূত্রের মানগুলো বসাবো। তাহলে হচ্ছে আমরা পাচ্ছি এফবি সমান 100 ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 0.10 ভাগ হচ্ছে 12, পাওয়ার হচ্ছে 1 গুণ 12। তাহলে ক্যালকুলেশন করবে, উত্তর চলে আসছে 110.46 টাকা। একটা ধারণা দিই, যদি দেখো তুমি আজকে 100 টাকা ব্যাংকে জমা রাখো তাহলে 1 বছর পরে তুমি 110.46 টাকা পাবে, অর্থাৎ তুমি 110.46 বিয়োগ 100 সমান হচ্ছে 10 টাকা 46 পয়সা বেশি পাবে। তো এই হচ্ছে উদাহরণটা। এই উদাহরণটা তুমি অবশ্যই দিবে, না দিলে কিন্তু তোমাদের অ্যান্সার পুরো সম্পূর্ণভাবে কমপ্লিট হবে না, ঠিক আছে? উদাহরণটা তোমাদের অবশ্যই দিতে হবে, তবে উদাহরণ 3 সেখানে লিখবে না, জাস্ট উদাহরণ দিয়ে প্রশ্নটি লিখবে, তারপর হচ্ছে এই অ্যান্সারটা করে দেবে। তারপর দেখো শিক্ষার্থীরা, তোমাদের শেষ প্রশ্নটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখানে একটি সমস্যা আছে। সমস্যাটি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে বলা আছে একজন চাকরিজীবী তার জমি বিক্রয় করে 10 লক্ষ টাকা পেলেন, ঠিক আছে? অর্থাৎ তার মূলধন আছে 10 লক্ষ টাকা। তিনি 5 বছরের জন্য টাকাগুলো 2টি ব্যাংকে রাখতে চান। একটি ব্যাংকে রাখবেন 6 লক্ষ টাকা এবং অন্য ব্যাংকে রাখবেন 4 লক্ষ টাকা। বিষয়গুলো ক্লিয়ার হয়ে নাও। তারপর বলছে কি, এজন্য এক্স ও ওয়াই দুটি ব্যাংকে যোগাযোগ করলে এক্স ব্যাংক 9% চক্রবৃদ্ধি মুনাফা এবং ওয়াই ব্যাংক হচ্ছে 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। এমত অবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে যৌক্তিক পরামর্শ দিতে হবে। তো আমরা যে কাজটি করব, তোমাদের বইয়ের একটি উদাহরণে চলে যাব, তোমাদের দেখাচ্ছি। তোমাদের বইয়ের উদাহরণ 5-এ যদি চলে যাও তাহলে দেখতে পাবে এখানে কি বলা আছে, 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে, আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে, এই সিদ্ধান্তটির জন্য আমরা দুটি প্রস্তাবেরই বর্তমান মূল্য নির্ধারণ করব। তো তোমরা সেম কাজটি করবে। পার্থক্য হচ্ছে তোমার মূলধন আছে এখানে 10 লক্ষ টাকা, আর আমাদের যে উদাহরণ 5 আছে সেখানে মূলধন হচ্ছে 50,000 টাকা। তারপর সেখানে দুটি ব্যাংকের কথা বলা হয়েছে, এখানেও দুটি ব্যাংকের কথা বলা হয়েছে, এবং সেখানে একটি ব্যাংক ছিল বার্ষিক সুদের হার, এখানেও বার্ষিক সুদের হার, এবং অন্য একটি ব্যাংকে ছিল সেখানে সাপ্তাহিকভাবে, আর এখানে হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি। এই হচ্ছে পার্থক্য। আর হচ্ছে তোমার সুদের হারের যে পার্সেন্টেজ সেটা পার্থক্য থাকবে। তো এখানে যেভাবে সমাধানটি করা আছে তোমরা যদি সেভাবে সমাধান করো তাহলে কিন্তু তোমরা তোমাদের যে উত্তরটা দরকার সেই উত্তরটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। জাস্ট মানগুলো চেঞ্জ করে এখানে বসাবে, দেখবে সুন্দর মতো অ্যান্সার চলে আসবে। তো এখানে যে সূত্রগুলো আমরা ব্যবহার করেছি, প্রথমে হচ্ছে সূত্র 2, পিভি সমান হচ্ছে এফভি ডিভাইডেড বাই 1 যোগ আই, পাওয়ার হচ্ছে এন। এটা হচ্ছে আমরা বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা যখন বের করেছি তখন। আইটি হচ্ছে যখন মাসিক হারে তোমাদের হচ্ছে সাপ্তাহিক হারে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে সূত্র 4। সেই সূত্রটা হচ্ছে পিভি সমান এফভি ডিভাইডেড বাই 1 যোগ আই বাই এম, পাওয়ার হচ্ছে এম গুণ এন। তো এই সূত্রে তোমাদের প্রশ্নের যে মানগুলো আছে সেই মানগুলো যদি বসিয়ে দাও তাহলে হচ্ছে তোমরা তোমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ক দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনো করনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। তাহলে আজ এ পর্যন্তই, তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।